দেখাই যে মানে বাম পক্ষ ডান পক্ষ cosec স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। তো শুরু করা যাক। প্রথমে আমরা বাম পক্ষে আসছি। বাম পক্ষ cosec স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 68 ডিগ্রি, cosec স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 68 ডিগ্রি। নিয়মটা তো তোমরা আগেও জানো, 22 68 22 68 আছে, 22 আর 68 যোগ করো 90 ডিগ্রি পাবে। তাহলে হয় সবগুলোকে 22 করো নাহলে সবগুলোকে 68 করো, এটাই নিয়ম ছিল। তাহলে আমি এক কাজ করছি, সবগুলোকে আমি 22 করে দিচ্ছি। তাহলে cosec স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 68 জায়গায় কি লিখবো 90 মাইনাস উল্টোটা বিয়োগ করলে সে 68 পাচ্ছ তুমি। এরপর cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা কি হয় tan থিটা হয়। তাহলে cot 90 মাইনাস tan থিটা আর স্কয়ারটা স্কয়ারের জায়গায় রইল। আর একটু এগিয়ে যাওয়া যাক। এবারে এটাকে তুমি কি করে সলভ করে ছোট করবে এটা তোমার মাথায় আসতে পারে। তো তুমি যদি আগে বলেছো ফর্মুলাগুলো যদি তুমি জানো তাহলে তোমার পক্ষে বোঝা সহজ। cosec মানে সাইনের উল্টো, এটা মাথায় আছে আমার। আর টেনের একটা ফর্মুলা হয় কি সাইন বাই কস। তাহলে cosec তো সাইনের উল্টো, cosec কে তুমি 1 বাই সাইন লিখতে পারো। তাহলে cosec কে আমি 1 বাই সাইন লিখতে পারি, একে ওপরের উল্টো। আর টেনের ফর্মুলা tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা, যদি না জানা থাকে। তাহলে যদি এটা লেখা আছে তোমাদের আগে, তাহলে tan থিটা যখন আছে তাহলে তুমি sin বাই cos করে দাও, sin থিটা বাই cos থিটা। তাহলে cosec কে 1 বাই sin ওর ফর্মুলা, আর tan এর ফর্মুলা sin বাই cos। দেখো একটু কাটাকাটি চলে যাচ্ছে, sin স্কয়ার গেল, 1 বাই cos স্কয়ার রইল, 1 বাই cos স্কয়ার থিটা রইল। এবার 1 বাই cos যখন আছে 1 বাই কেন রাখবে, সোজা করে দাও। 1 বাই cos কি হবে, cos এর উল্টো যে sec, cos এর উল্টো কে sec, তাহলে 1 বাই cos হলো sec স্কয়ার থিটা। বাস, বাম পক্ষের কাজ শেষ। চলে আসি ডান পক্ষ। ডান পক্ষ বলছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। তাহলে যেহেতু আমি 22 করেছি সবাইকে, তাই এখানে সবাইকে 22 করব। sin স্কয়ার 22 থাক, 68 জায়গায় আমি কত লিখবো 90 মাইনাস 22, বিয়োগ করলে ওইটাই পাবে। এটাও এরকম cot স্কয়ার 90 মাইনাস 22, তাহলে 68 পাবো। এরপর যার যেটা ফর্মুলা তাকে দেবে, sin স্কয়ার 22 যেমন আছে থাক, sin 90 মাইনাস থিটা কি হয় sin 90 মাইনাস থিটা cos থিটা, তাহলে cos আর স্কয়ারটা দিয়ে দাও আর থিটা, ঠিক আছে। আর cot 90 মাইনাস থিটা tan থিটা, cot 90 মাইনাস থিটা tan থিটা, স্কয়ারটা রয়ে গেল থিটা। এরপর আবার ভাবো ফর্মুলা, কারণ তোমাকে ছোট করার আছে। তাহলে যদি ফর্মুলা ভাবো তাহলে আরো ফর্মুলা পাবে। এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এর জায়গায় হয়ে গেল 1, আর প্লাস ধরলক্ষণ আছে tan স্কয়ার থিটা। এরপর 1 প্লাস tan স্কয়ার থিটা কি হয়, 1 প্লাস tan স্কয়ার থিটা হয় sec স্কয়ার থিটা। কেন হয় আমি আবার মনে করাই ফর্মুলা। 1 tan ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মূল ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তিনটা ফর্মুলা হয় sin cos, cosec sec tan আর cosec cot, সেই তিনটা ফর্মুলার এটা।
sec square theta minus tan square theta is equal to 1 অতএব sec square theta সমান 1 প্লাস tan square theta লিখতে পারি। তাহলে 1 প্লাস tan square theta জায়গায় আমি লিখতে পারি sec square theta। দেখো এলএচআর সিমেন্ট এত বাম পক্ষ সমান ডান পক্ষ তারপর প্রমাণিত। একজন বলছে sin আলফা ইজ ইকুয়াল টু 5/13 হলে প্রমাণ করো যে tan আলফা প্লাস sec আলফা ইজ ইকুয়াল টু 1.5। তো আমরা এটা প্রথমে যে মানটা আছে এই মানটাকে আগে ভাঙবো। এক নম্বরের যে নিয়মগুলো ছিল অঙ্কের সেই সেম প্রসিডিউর ফলো হবে। সাইন আলফা আগে তুমি ভেঙে দাও, তাহলে দুটো বাহু পাবে, আর তৃতীয় একটা বাহু তুমি ফর্মুলার দ্বারা বার করে নেবে। লম্ব ভূমি অতিভুজ তিনটা পেয়ে যাও, বাস তারপরে যাই প্রশ্ন দে তুমি মান বসাবে। শুরু করছি প্রথম প্রশ্ন। সাইন আলফা, সাইন আলফা ইজ ইকুয়াল টু 5/13। সাইনের ফর্মুলা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 5/13। এত আলাদা করে দাও, লম্ব 5 অতিভুজ 13। চাইলে কোনো একটা ধ্রুবক গুণ করো, বেটার হবে। এতই লম্ব 5 একটা ধ্রুবক গুণ করে দিলাম কে, দুটোতেই আলাদা করার জন্য 5 কে একক, অতিভুজ 13 কে একক, দুটো আলাদা করে দিলাম লম্ব আর অতিভুজ। এবার তুমি কাকে কার মান জানো না, এখন লম্ব আর অতিভুজ জানলে ভূমি জানো না, তাহলে ভূমিটা বার করে নাও। ভূমি এতদিনে ধারণাটা নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে, আগেও করেছে অঙ্কগুলো। ভূমি সমান হলো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ 13 কে লম্ব 5 কে, 13 169 কে স্কোয়ার মাইনাস 5 5 25 কে স্কোয়ার, বিয়োগ করলাম 144 কে স্কোয়ার, 144 এর বর্গমূল 12 আর কে স্কোয়ার রুট কে খাবে পড়ে রইল কে একক। দেখে নাও এক্ষেত্রে আমরা তিনটা বাহুর মান পেয়ে গেলাম। এরপরে যেটা আমাদের করতে হবে, যখন তুমি তিনটা বাহুর মান পেয়ে যাবে তখন আর তোমাকে নতুন করে কিছু বার করার দরকার নেই। এবারে যে প্রশ্নটা দিয়েছে সেটা ধরে শুরু করা যাক। তাহলে শুরু করছি আমরা এদিকে শুরু করছি। বাম পক্ষ, বাম পক্ষ তো দিয়েছে tan আলফা প্লাস sec আলফা। ফর্মুলা বসাও, tan আলফার ফর্মুলা, tan আলফা হচ্ছে লম্ব বাই ভূমি, আর sec, sec হলো cos-এর উল্টো, sec হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। মান বসানো যাক। লম্ব 5 কে, ভূমি 12 কে, প্লাস অতিভুজ 13 কে, ভূমি 12 কে। কেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, কে 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 পড়ে রইল 5/12 প্লাস 13/12, লসাগু করে নিচ্ছি। 5 প্লাস 13 এত 18/12, কাটাকাটি করে নিচ্ছি। 6 3 18, 6 2 12, 3/2 দশমিকে মিলিয়ে দাও 1.5। এটাই আমাদের RHS আছে, সমান ডান পক্ষ। প্রমাণিত। দেখে নাও ক্লিয়ার হয়ে গেল আমাদের। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে
হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটা যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। খুব স্বাভাবিক কথা, যদি এটা উড়োজাহাজ হয়, এখানে যাত্রী বসে আছে, তাহলে এইদিকে যখন দেখবে শহীদ মিনারটা দেখতে পাবে হাওড়া স্টেশন, আর ওইদিকে যখন দেখবে তখন শহীদ মিনারটা দেখতে পাবে। তাহলে মনে করে এরকমভাবে উড়ে যাচ্ছে এভাবে। তাহলে এখানে ব্যক্তি বসে আছে, এইদিকে হাওড়া স্টেশন আর ওইদিকে শহীদ মিনার দেখতে পাচ্ছে। তাহলে উপর থেকে যেহেতু নিচের দিকে দেখছে, তাই নিশ্চয়ই অবনতি কোণ তো হবে। তাহলে ওই কথাটা বলেছে, একজন যাত্রী এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছে এই পাশে, আর অন্য পাশে শহীদ মিনার, ওই পাশে শহীদ মিনার, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি কোণ। নিচে দেখছে যেহেতু অবনতি কোণই হবে, এরোপ্লেনটা তার মাটির নিচে দিয়ে যেতে পারবে না। তাহলে আমরা ছবিটা কেমন করব কিনা, এইখানে হলো উড়োজাহাজ, এক পাশে হাওড়া স্টেশন, অন্য পাশে শহীদ মিনার। তাহলে এইখান থেকে এই একটা, এটা হাওড়া স্টেশন মনে করো, এটা মনে করো শহীদ মিনার। তো আমরা যোগ করে দিচ্ছি, মাটিটা যোগ করে দিলাম। আর হাওড়া স্টেশন আর শহীদ মিনার এই দুটোকে অবনতি কোণ দেখছো, তাহলে এইখান থেকে যদি অবনতি কোণ দেখো, তাহলে তুমি কেমন ভাবে নামাবে? আগে বলেছি উন্নতি কোণ হোক বা অবনতি কোণ হোক, মাটির লেভেল টানতে হবে। তাহলে এখান থেকে এইটা হলো সেই মাটির লেভেল, এবং এইটাকে আমি একটা কোণ অবনতি নামালাম 60 ডিগ্রি, এবং এইখান থেকে নামালাম 30 ডিগ্রি। এটা 60 ডিগ্রি অবনতি কোণ, এটা 30 ডিগ্রি অবনতি কোণ। আর কি দিয়েছে? তাহলে একজন যাত্রী উড়োজাহাজের একদিকে 60 ডিগ্রি অবনতি করে হাওড়া স্টেশন, আর অন্যদিকে 30 ডিগ্রি উন্নতি কোণে অবনতি কোণে শহীদ মিনারটা দেখতে পান। এটা হাওড়া স্টেশন, ওটা শহীদ মিনারের বিন্দু, আর উড়োজাহাজটা এখানে। এবার বলেছে উড়োজাহাজটা 545√3 মিটার উঁচুতে। তাহলে উড়োজাহাজটা মাটির থেকে উচ্চতা 545√3। তাহলে কেমন ভাবে উচ্চতাটা হবে? মাটির থেকে সোজা, কারণ আগেই বলেছি উচ্চতা মানে লম্ব হয়, উচ্চতা মানে অন্য কিচ্ছু হবে না, একদম লম্ব হবে। এইটা 545√3 মিটার, এটা হলো তোমার উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা। তাহলে প্রশ্ন হচ্ছে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত? হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত? একদম সহজ প্রশ্ন। আমি একটা নামকরণটা দিয়ে দিই। মনে করি উড়োজাহাজের উচ্চতা এ, হাওড়া স্টেশনের অবস্থান বি, এবং শহীদ মিনারের অবস্থান সি, এবং এটা আমরা ডি নিয়ে নিলাম। কত সহজ দেখো, যেহেতু তুমি এই ত্রিভুজের মধ্যে একান্তর কোণ খেয়াল করো, ত্রিভুজের বাইরে কোণ থাকলে হবে না, ভেতরে আনতে হবে। তাহলে এই যে একান্তর কোণ জেড হিসাবে, এটা যেহেতু এটা ভূমির সঙ্গে সমান্তরাল, তাই এটা সমান্তরাল সরলরেখায় পড়ে দুটো। তাহলে যে একান্তর কোণ পেয়ে যাচ্ছ, এটা যা হবে এটা তার, তাহলে এটা যদি 60 হয় এটা 60 ডিগ্রি হবে, আর এটা জেড আছে, এটা যদি 30 হয় এটাও 30 ডিগ্রি হবে। তুমি চাইলে এখানে কোনো নাম নাও দিতে পারো, তো বেটার আমি বলবো যে একটা নামকরণ দেওয়া দরকার একান্তর কোণ বোঝাবার জন্য। তাহলে আমি এক কাজ করছি, এটাকে আমি এম আর এটাকে আমি এন দিয়ে দিলাম, এম এন, তাতে আমি একান্তর কোণটা দেখাতে পারবো। এম এ বি, এন এ সি। তাহলে আমরা এই ত্রিভুজের থেকে যদি আসি, এটা তো এটা চলে, এটা তো এটা ভিতরে চলে এসছে। এই ত্রিভুজের লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি বার করো। আর এই ত্রিভুজের লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি বার করো। আর দুটো ভূমিকে কি করবে? যোগ করে দাও, তাহলে তো পুরো ডিস্টেন্সটা পেয়ে যাবে, দূরত্ব পেয়ে যাবো হাওড়া স্টেশন শহীদ মিনার। বাস ওইটুকুই অঙ্কটা বটে। তাহলে একটু আসা যাক ভাষাটা কিভাবে লিখছি। ভাষা আমরা কি লিখবো? মনে করি উড়ো জাহাজের অবস্থান এ বিন্দু, উড়োজাহাজের অবস্থান এ বিন্দু, এবং হাওড়া স্টেশন
বি ও হাওড়া স্টেশন বি ও শহীদ মিনার সি বিন্দুতে অবস্থিত। উড়োজাহাজ এ বিন্দু, হাওড়া স্টেশন বি এবং শহীদ মিনার সি বিন্দুতে অবস্থিত। এবার নামকরণ আসছি। কোণ এম এ বি সমান একান্তর কোণ এ বি ডি। আবার কোণ এন এ সি সমান একান্তর কোণ এ সি ডি। ঠিক আছে, একটু লিখতে হবে আমাদের। আর উড়োজাহাজের উচ্চতা এডি সমান 545√3 মিটার। অতএব বিসি সমান কত? এটা হচ্ছে প্রশ্ন। হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্বটা কত, বিসি সমান কত? এতটা তোমাকে তো প্রথমে লিখে নিতে হবে। এরপর আমরা মূল অঙ্কে আসছি। প্রয়োজনে পজ করে দেখে নেবে। এটা আমরা উপরটা মুছে নিচ্ছি, মূল অঙ্কে আসছি। প্রয়োজনে পজ করবে, পরিষ্কার করে দিই। তাহলে এবারে মূল বিষয় আসে। কি বললাম কথাটা? প্রথমে ত্রিভুজ এবিডি থেকে আসি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিডি থেকে লম্ব বাই ভূমি এডি বাই বিডি টেন 60। এতএব এডি হলো 545√3 আর বিডি তো জানো না, রেখে দাও। 1060√3 হবে, সরি হ্যাঁ √3। এটা সলভ করে নিই। তাহলে √3 কেটে যাবে দুদিকের থেকে, মান আছে। বিডি এক কে বিডি ইজ ইকুয়াল টু 545 মিটার। বিডি পেয়ে গেছে তুমি 545 মিটার, এইটা 545 মিটার বিডি। এবার একই রকম ভাবে তুমি ডিসি বার করো। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই। এবার সমকোণী ত্রিভুজ এসিডি এডিসি যাই বলবে থেকে, এটারও লম্ব বাই ভূমি এডি বাই ডিসি। টেন 30 এডি 545√3 বাই ডিসি জানো না, রেখে দাও। 1030 1/√3। এত ডিসি সমান ডিসি একে ডিসি আর 545√3 ইন্টু √3, এটা তাহলে কত হচ্ছে 545 ইন্টু √3 গোটা 3, 3 5 15 5 হাতের হলো 1, 3 4 12 13 3 হাতের হলো 1, 3 15 আর 1 16 মিটার। তাহলে যদি এটা 1635 মিটার হয়, ডিসিটা পেয়েছো 1635 মিটার আর এটা 545, তাহলে যদি এটা 545 আর এটা যদি 1635 হয়, পুরো দূরত্বটা কত যোগ করে নেব। তাহলে এতএব শেষ কাজে আসছে, আমরা আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এতএব বিসি সমান বিডি প্লাস ডিসি। বিডি কত দেওয়া আছে 545 আর ডিসি কত 1635। 5 5 10 0 হাতের হলো 1, 4 4 8, 4 5 11 হাতের হলো 1 আর 1 2।
ব্যাস। তাহলে এতে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব 280 মিটার। সহজ ছিল এটা। এর পরবর্তী দুটো কাজ দিলাম, নিশ্চয়ই পারবে করতে, দেখে নাও চেক করে। একদম একই ধরনের অঙ্ক এরপরে কটা গেছে। তাতে তোমার উড়োজাহাজের কোনো সময় বলবে, কোনো সময় হয়তো বলবে যে ওভারব্রিজের ওপর আছে, তুমি নিচে দিয়ে ট্রেন পেরিয়ে গেল, এরকম প্রশ্ন, একই রকম প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও এটা। ফোর 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে, সোনার নিরেট গোলক পিটাবার কি দরকার ছিল, দিয়ে দিলে এবার তো কাউকে। একটা নিরেট সোনার গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে প্রশ্নটা একটু ঠিক করা হয়েছে, ছবিতে হয়ে যাবে, একটা চিত্র করে নিই। একটা নিরেট সোনার গোলক আছে, এ হলো গোলক। গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি বলেছে, ব্যাসার্ধ দ্যাট মিনস রেডিয়াস 4.2 সেমি, রেডিয়াসটা 4.2 সেমি। সোনার নিরেট গোলক পিটিয়ে আমরা করে দিল 2.8 সেমি ব্যাস একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে গোল বলটাকে পিটিয়ে একটা দণ্ড তৈরি করে দিল। তাহলে দণ্ড, লম্ববৃত্তাকার দণ্ড বলেছে, মনে করো এরকম দণ্ডটা তৈরি করে দিল। তাহলে সোনার নিরেট গোলক পিটিয়ে, এটাকে পিটিয়ে চ্যাপ্টা করে লম্বা করে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 2.8 ব্যাস, 2.8 ব্যাস, ব্যাসটা হচ্ছে 2.8 সেমি, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এইরকম এটাকে পিটিয়ে একটা দণ্ড তৈরি করে দিলে, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে, এর উচ্চতা কত? এই হলো পুরো প্রশ্নটা, একদম জলের মতো প্রশ্ন। তাহলে আমার এবার বলে নি প্রশ্নটা কি বলেছে তোমাকে। তোমাকে বলেছে যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত গোলক, গোলকটাকে গলিয়ে, গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 4.2, গোলকটাকে গলিয়ে একটা দণ্ড তৈরি করছো, দণ্ডটার ব্যাস বলে দিয়েছে তোমাকে। তাহলে দণ্ডটার উচ্চতা কত হবে, কত লম্বা হবে, দেখা যাক কত লম্বা হবে। তুমি কি করবে, আমি কি করব, যেহেতু এটাকে গলিয়ে একটাই দণ্ড তৈরি করবে বলেই দিয়েছে, একটি দণ্ড তৈরি করে, যদি এটাকে গলিয়ে একটাই দণ্ড তৈরি করে তার মানে এইটাতে যতটা সোনা ছিল এখানেও ততটাই সোনা আছে, চুরি না হলে। তাহলে এইখানে যতটা সোনা ছিল এখানেও ততটা সোনা আছে, ঠিক। তার মানে এর কি, এর কিসের সমান হবে, এটায় কতটা সোনা আছে কি করে পাবে, আয়তনে পাবে। এটাই কতটা সোনা আছে কি করে পাবে, আয়তনে পাবে। তাহলে এইটা গলিয়ে যদি এটা তৈরি হয় তার মানে একটা কথা শিওর যে এটাই যতটা সোনা ছিল এটা ততটা সোনা আছে, তার মানে এটাই শিওর যে এটার আয়তন যা এটার আয়তনও তা। তাহলে তুমি এক কাজ করো, এর আয়তন বার করো, যা হবে রেখে দাও, তারপরে এরও আয়তন বার করো, উচ্চতাকে এইচ ধরে নাও, করে এরও আয়তন বার করে দাও। এইবারে শর্তানুসারে এই দুটোর আয়তনকে সমান করে দাও, দেখো তোমার এইচ এর মানটা তুমি হয়তো পেয়ে যাবে। দেখা যাক পাচ্ছি কিনা। তাহলে শুরু করছি গোলকের আয়তন, দেখে নাও পাওয়া যাচ্ছে কিনা। নিরেট গোলক, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, ঠিক আছে, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি। এত আয়তন, গোলকে তো আর কিছু দরকার হয় না, 4/3 পাই আর কিউব, 4/3 পাই ভাঙতে পারো নাও ভাঙতে পারো, চাইলে রেখে দাও, আর কিউব 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 ঘন সেমি, 4.2 ঘন সেমি। এরপর তাহলে আয়তন বেরিয়ে গেল 4/3 পাই আর কিউব, যা বেরোলো রেখে দাও। আমি আগেই বলেছি যদি
ভাগ করার থাকে বা শর্তানুসারে সমান করার থাকে, তাহলে কাটাকাটি না করলেও চলে। তুমি নিজে বুঝতে পারবে কি বলতে চাইছি, না কাটলে সুবিধা পাওয়া যায়। তাই ডেসিমেলগুলো তুলে নাও তুমি, ডেসিমেলগুলো পরে তুলতে হবে, নাহলে এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে কাটাকাটি একটু করে নিচ্ছে একবারে। 2 21 48, 2 5 10, 21/5, 21/5। এই জন্য এখানে যদি কেটে একবারে ছোট করে নাও তাহলে আরো সুবিধা হয়, এত গ্যাঞ্জামের দরকার হবে না। এখানে রেডি আছে, তুমি কাটাকাটি করে নিলে। তাহলে আমাদের পড়ে রইল 4/3 পাই ইন্টু 21/5, 21/5, 21/5 ঘন সেমি। তাহলে এর আয়তন বার করে নিয়েছে, এর চ্যাপ্টার শেষ হয়ে গেল। চলে এসে এবারে দণ্ডের লম্ববৃত্তাকার দণ্ডের লম্ব বৃত্তাকার দণ্ডের কি দিয়েছে? ব্যাস ডায়ামিটার ডি 2.8 সেমি। দেখে নাও, ঠিক দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাস 2.8 সেমি। এরপর তাহলে ব্যাসার্ধ বার করে নি, বাই 2, দশমিক তুলে একবারে কাটাকাটি করে দিই। 2 14, 2 10, 2 7, 2 5, 7/5 সেমি। আর উচ্চতা তো তুমি জানো না, উচ্চতাটা গেজ ধরে নাও। ধরি উচ্চতা h সেমি, এককটা সেম হবে, h সেমি। এত আয়তন বার করে নেবে, দেখে নাও, আশা করি অসুবিধা নয়। আয়তন বার করছি, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, যেহেতু লম্ববৃত্তাকার দণ্ড তাহলে পাইকে পাই রেখে দাও, আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। দেখে নাও, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হয়ে গেল এর আয়তন। এরপর কি করবো বলো তো? দুটোর আয়তন তো বার করে নিয়েছি, এবার আমাদের কি করার আছে? প্রশ্ন কি ছিল? শর্তানুসারে এটাকে গুলিয়ে এটা তৈরি করছো, তার মানে এটা যতটা লোহা আছে, এটা ততটা লোহা আছে, সোনা আছে, তার মানে এর আয়তন যা, এর আয়তন তা। তাহলে শর্তানুসারে এর আয়তন সমান এর আয়তন, এই দুটোকে সমান লিখে দাও। তার মধ্যে যার মান বার করতে বলেছে তাকে আগে রাখো, সুবিধা হবে। যেহেতু এখানে এইচ আছে, এর মান বার করতে হবে, তা আমি এইচটাকে এদিকে রাখছি, মানে এই আয়তনটাকে প্রথমে, এটাকে শেষে রাখছি। দেখে না ভালো করে, আমি এটাকে মুছে নেবো একটু। এবারে শর্তানুসারে চলে আসছে, ঠিক আছে, শর্তানুসারে আসছি। এত শর্তানুসারে এর আয়তন পাই 7/5 ইন্টু এইচ, পাই এটা সমান এটা 4/3 পাই ইন্টু 21/5, 21/5, 21/5। দেখে নাও, যেটাতে মান বার করতে হবে সেটাকে আগে লেখা ভালো, তাই এটাকে আমি আগে লিখলাম, এটাকে আমি পরে লিখলাম, আর কিছু নয়। এবার ট্রান্সফার করে দাও, ট্রান্সফার করলে এইচটা পড়ে থাকবে, এত এইচ সমান 4/3 পাই আছে 21/5, 21/5। এবার এদিকের থেকে ট্রান্সফার উল্টে উল্টে যাবে, পাই নিচে চলে আসবে, 7/5টা 5/7 হয়ে যাবে, এটাও 5/7 হয়ে যাবে, ঠিক আছে। ট্রান্সফার করে দিলাম সব, তাহলে পাই নিচে চলে গেল, আর এই দুটো উল্টে পাল্টে সব সোজা হয়ে গেল। এবার কাটাকাটি করে দাও, পাই পাই গেল, 7 3 21, 7 3 21, 3 3 গেল, 5 5 5 5। তাহলে পড়ে রইল আমাদের 3 4 3 21, 3 4 12 আর 21 গুণ করে দিচ্ছি, 2
252 বাই 5 আছে, দেখে নাও, আশা করি ঠিকই আছে। 252 বাই 5 কাটাকাটি করে নিচ্ছি, সরি কাটাকাটি যাবে না, গুণ করে নিচ্ছি, আর কিছু করে নেই। 5 5 25, 5 4 20 সেমি। দেখে নাও, এটা আমাদের 50.3 প্রশ্ন। 14 প্রশ্ন দেখো, বলছে 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাজ যদি 0.2 সেমি পুরু হয়, তাহলে 5টা টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে। একটা ছবির মাধ্যমে আগে আসি। 11 সেমি বহি পরিধি, একটা টিউবলাইট মনে করো এটা 11 সেমি বাইরের পরিধি বিশিষ্ট, বাইরের পরিধিটা হচ্ছে 11 সেন্টিমিটার, ঠিক আছে। 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা, হাইটটা হচ্ছে 105 সেন্টিমিটার লম্বা, 0.2 সেমি পুরু, এই যে চড়াটা এইটা হচ্ছে 0.2 সেমি পুরু। তাহলে 5টা টিউবলাইটে কত, 5টা টিউবলাইট আছে, সব মিলিয়ে কতটা কাঁচ লাগবে। একটা জিনিস তুমি বুঝতেই পারছো যে কতটা কাঁচ লাগবে মানে তার আয়তন, ঠিক আছে, আয়তন। এইবারে এটা যেহেতু ফাঁপা মাঝখানটা, তাহলে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা হবে, এটাও ঠিক আছে সবার কাছে। এবারে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ। তার মানে আমাকে চোঙের বড় আর আর ছোট আর বার করতে হবে, তবে আমার আয়তন পাওয়া যাবে। এইচ তো দেওয়াই আছে 105। তাহলে সমস্যা ওই দুটো জায়গায়, বাইরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ। এইখান থেকে এইটা হচ্ছে আমার বড় আর এইখান থেকে এইটা হচ্ছে ছোট আর, ঠিক আছে। তো শুরু করা যাক। প্রথমত আমি এক কাজ করি, এই যে বাইরের পরিধিটা দিয়েছে, বাইরের পরিধি থেকে বাইরের ব্যাসার্ধটা আমি বার করতে পারবো। প্রথমে ওইটা বার করে নিই। টিউবের বাইরের পরিধি, বহিঃপরিধি বলেছে 11 সেমি। বাইরের পরিধির ফর্মুলা লিখো, 2 পাই আর সমান 11 সেমি, 2 22/7 আর 11 ট্রান্সফার করো, সরি বাইরের মানে বড় আর ধরে নিচ্ছি আমি, হ্যাঁ। তাহলে বড় আর 2 পাই, বড় আর ধরে নিলাম, বাইরেরটাকে বড় আর ভেতরটাকে ছোট আর ধরবো। তাহলে ট্রান্সফার করে নিচ্ছি, 2 আর 22 নিচে নেমে যাবে, কাটাকাটি করে নি, 11 দুগুণে 22, রইল 7 আর নিচে 2 দুগুণে 4, যা বেরোলো এখন আপাতত থাক। এটা হলো বাইরের ব্যাসার্ধ। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বাইরের ব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধের সঙ্গে বাইরের ব্যাসার্ধের পার্থক্য কোথায়? এইটা হলো বাইরের ব্যাসার্ধ, যেটা পেলাম এটা, আর কাঁচটা চওড়া 0.2, তাহলে বাইরের ব্যাসার্ধ থেকে 0.2 যদি আমি মাইনাস করে দিই, তাহলে কোনটা পাবে দেখো না, ভেতরের ব্যাসার্ধটা পাবে না। আবার বলছি, আশা করি বুঝতেই পেরেছো তোমরা, বাইরের ব্যাসার্ধটা হয়েছে এইটা 7/4 যেটা হয়েছে, আর এই এটা চওড়া কত বলে দিয়েছে 0.2, তাহলে বাইরের ব্যাসার্ধ থেকে যদি আমি চওড়াটাকে মাইনাস করে দিই, তাহলে কি পাবে, ছোট আরটা পাবে। তাহলে অতএব ছোট আর হচ্ছে বাইরের ব্যাসার্ধ মাইনাস 0.2, বিয়োগ করে যা পাবো। এখন এটা যদি আমরা বিয়োগ করতে চাই, আমি 7/4কে ডেসিমেল করে নিচ্ছি, না এটাকে ভগ্নাংশ করে নেবে, তোমরা যেটা সুবিধা। আমি এক কাজ করছি, 7/4কে একটু ডেসিমেল করে নিচ্ছি। 4 1 4, 0.0, 4 7 28, 4 5 20, 1.75। তাহলে এটা হলো 1.75 মাইনাস 0.2 আছে, এটা যদি বিয়োগ করি 1.75
তাহলে 0.2 আর পিছনে 0, দশমিক নিচে দশমিক দিয়ে যোগ বিয়োগ করা সম্ভব। 5 নামলো, 2 5 নামলো, 1 নেমে গেল। দেখে নাও, 5 5 2 7 1, 1.55 1.55 সেমি। এটা হলো ছোট আর। দেখো তোমার হাতে কি কি আছে, তোমার হাতে বড় আর আছে, তোমার হাতে ছোট আর আছে। অতএব আর আমাদের উচ্চতাটাও আছে, উচ্চতা হচ্ছে 105 সেমি। আচ্ছা, এখানে একটা জিনিস, এটা আমি ডেসিমেল করে ভগ্নাংশ, ডেসিমেল করাটা বোকামি হলো, এটা ভগ্নাংশ করে দিলে সুবিধা ছিল। একটু ভগ্নাংশ করে নাও, কারণ আমাদের ফর্মুলা বসাতে সুবিধা হবে। 5 3 15, 5 1 5, 5 20 100, 31/20 সেমি হলো। ঠিক আছে, যা হলো হলো। এইবারে আয়তনে চলে আসি। এতে একটি টিউবলাইটের আয়তন যখন ফাঁপা চোঙ, তাহলে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলাই হয়ে গেল পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ। এতই মান বসাই, পাই 22/7 বড় আর স্কোয়ার, তার মানে হয়ে গেল তোমার 7/4 মাইনাস ছোট আর স্কোয়ার 31/20 ইন্টু এইচ 105। ঠিক আছে, এইবারে এটাকে সলভ করা যায়। 7টা একটু কেটে নিলে দ্বারা 7 থেকে 7 3 5 7 35, মনটা হালকা হবে। তাহলে 22 15 একটু সামনের দিকে এনে দিলাম, কাছাকাছি দু আত্মীয় থাক। এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বিতে একটু ভেঙে দিই। এ প্লাস বি, এটা তুমি যত যেভাবে তুমি করবে সলভ তোমার ব্যাপার। আমি ফর্মুলা ভাঙছি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। লসাগু 4 5 20, 4 5 20, 5 7 35, 20 1 20 31, 22 ইন্টু 15, 5 আর 1 6, 3 আর 3 6, একটু দেখে নিই, 30 30 60 66, ঠিকই আছে। আর এটা 31 4, আচ্ছা একটু কাটাকাটি করে নি, 4 5 20, 2 33, 2 10, এতে 22 ইন্টু 15 ইন্টু 33/10 ইন্টু 1/5। দেখে নিই এতটা হয়েছে। ঠিক আছে, হালকা কাটাকাটি করে নিই। 5 3 15, 2 দ্বারা কাটছি, 2 11 22, 2 5 10। আমাদের হাতে তাহলে 3 11 33 ইন্টু 33, যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা ওটা চেক করে নিবে। 33 33 আর নিচে আছে 5। ঠিক আছে, প্রসেসে কোথাও কিছু ভুল হবে না, ক্যালকুলেশনে হতেই পারে। ঘন সেমি, এটা হলো একটা টিউবের আয়তন। এবারে তোমাকে কটা বলেছে? 5টা। একটু দেখে নেওয়া যায় 5টা তৈরি করতে কত লাগবে। তাহলে এবারে 5 দিয়ে গুণ করে দাও, 5টির আয়তন কত হবে। এত শেষ কাজে আসছে, এই পোর্শনটা করে নিই আমরা। এতে 5টি টিউবের আয়তন, যেটা হলো 33 ইন্টু 33/5 ইন্টু 5 হবে, একটার যা আছে 5টা, 5 5 কেটে গেল, 33 ইন্টু 33। দেখা যাক, এক গুলো 8 9, 1 গুলো 8 9, ঘন সেমি, এতটা কাঁচ লাগবে। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। ঠিক করে দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট করবে। এই ভিডিও এতটাই রইল আজকের মতো। ভালো লাগলে নিশ্চয়ই একটু কমেন্ট করবে। থ্যাংক ইউ।
গুড ডে।